ব্যবসা আনার জন্য, ইনভেস্টমেন্ট আনার জন্য, শিল্প আনার জন্য এই নমুনা, এইভাবে শিল্প আনা হয়, ইতিহাসকে অস্বীকার করে শিল্প আনা হয়। আরে আমরা যেখানে সমানে সমানে কথা বলছি, আমরা যেখানে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলি, আমরা যেখানে ব্রিটেন তো ছেড়েই দিন, ব্রিটেন এখন ধুঁকছে, ব্রিটিশরা ধুঁকছে, আমাদের সম্পত্তি লুটে লুটে নিয়ে গেছে ব্রিটিশরা, জাহাজ ভর্তি করে করে সোনাদানা লুটে নিয়ে গেছে, আজ পর্যন্ত কোহিনূর ফেরত দেয়নি। যারা আমাদের পয়সায় আমাদেরকে লুটে, আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে, আমাদের উপর অত্যাচার করে, তাদেরকে আপনি মিষ্টিভাবে হেসে বলছেন যে আমরা আপনাদেরকে ভুলিনি, আপনারাও আমাদেরকে ভুলবেন না, আপনারা আসুন, আমরা মনে রেখেছি। ওয়াও, সত্যি ভাবতে অবাক লাগছে। আপনি বাংলার নিজের মেয়ে হিসেবে কথাগুলো বললেন, ঠিক বলেছেন আপনি। কলকাতা ভারতের রাজধানী ছিল 1772 সাল থেকে 1911 সাল পর্যন্ত, ঠিক বলেছেন। সেই সময় কলকাতায় নানা স্থাপত্য গড়েছে এই ব্রিটিশরা নিজেদের স্বার্থে, নিজেদের দরকারে, এবং এই স্থাপত্যগুলো গড়ার জন্য এখান থেকেই কারিগর নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়, আপনি ভুলে গেছেন যে এই ব্রিটিশই 1905-এ বাংলাকে ভাগ করার চেষ্টা করেছিল, কারণ এই বাংলা, এই বাঙালিরা আন্দোলন এমন জোরদার করেছিল, আমাদের বিপ্লব এতটাই জোরদার ছিল যে ব্রিটিশদের মনে হয়েছিল যে বাংলাটাকে ভেঙে দাও, তবে কি আরো কয়েক বছর রাজত্ব করতে পারবো। কলকাতার রাজপথ সেদিন দেখেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজোট হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেননি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের কথা ভুলে গেছেন, কিন্তু ভুলে গেছেন যে কিভাবে বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে প্রবেশ করেছিল। ভুলে গেছেন ভারতের ক্ষমতা হাতে তুলে নেওয়ার পর নির্মম অত্যাচার করেছে ব্রিটিশরা। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোন ইতিহাসবিদের ইতিহাস বই পড়েছেন তার স্কুল জীবনে, তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তিনি কোন সিলেবাস ফলো করেছেন, কার লেখা ইতিহাস বই পড়েছেন। আমরা যে ইতিহাস বই পড়েছি সেই ইতিহাস বইয়ের কয়েকটা লাইন তুলে ধরি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে পড়বে যে কিরকম ভাবে যে ব্রিটিশদের কথা তিনি ভোলেননি, এবং তিনি খুব গদগদ হয়ে আন্তরিকতার সঙ্গে বললেন যে আমরা মনে রেখেছি, দেশ মনে রেখেছি, আপনারা আবার আসবেন, কারণ আপনারা সেই সময় রাজত্ব করেছেন, শাসন করেছেন। মাননীয়, রাজত্ব শাসন করার মধ্যে কোনো গর্ব নেই, আপনি কেন হাসছেন, কেন নরম ভাবে বলছেন? আপনি গেছেন দেশের তৃতীয়, সারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, শক্তিশালী দেশ ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে, ভারতবর্ষের একটা স্বাধীন দেশের, স্বাধীন রাষ্ট্রের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন। আপনি সেখানে দেশকে রিপ্রেজেন্ট করছেন, শুধুমাত্র বাংলাকে নয়, কলকাতাকে নয়, পশ্চিমবঙ্গকে নয়, আপনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন। এত হাসি, এত মিষ্টি ভাষা, এত গদগদ বডি ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নিয়ে এলেন? একটু মনে করেই দিয়ে, যদি ইতিহাস ভুলে গিয়ে থাকেন বা অন্য কোনো লেখকের ইতিহাস বই পড়েন যে লেখকের ইতিহাস বই আমাদের দেশে অ্যাভেলেবেলই নয়, তাহলে জানিয়ে দিই 1600 সালে ভারত এবং পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল, একদল ব্যবসায়ী। 31শে ডিসেম্বর রানী এলিজাবেথের সনদ থেকে ভারতে বাণিজ্য করার অধিকার পেয়েছিল তারা। 1608 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি তারা তৈরি করে, তার অনুমতি পায়, পারমিশন পায়। 1658 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে জেমস হার্ট ঢাকায় আসে। 1715 সালে মুঘল দরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার নিজস্ব মুদ্রা মানে কারেন্সি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, আমরাই দিয়েছিলাম অনুমতি। স্বাধীন দেশ। এরপরে কোম্পানির বারবারন্ত শুরু হয়, কলকাতায় আধিপত্য বিস্তার শুরু করে ব্রিটিশরা। নবাব সিরাজউদ্দৌলা খবর পেয়ে 1756 সালে কলকাতা আক্রমণ করে, হার হয় সে সময় ব্রিটিশদের, কিন্তু থেমে থাকেনি ব্রিটিশরা। এরপর আরো ফোর্স নিয়ে আসে। 1757 সালে মির্জাফরদের সহায়তায় ষড়যন্ত্র করে সিরাজকে মাসনাদচ্যুত করা হয়। এরপর মির্জাফরকে পুতুল নবাব করে ক্লাইভ নগদ 30 লক্ষ টাকা এবং 24 পরগনার জায়গির দ্বারা লাভ করে। জায়গির থেকে ক্লাইভের বছরে 3 লক্ষ টাকা আয় হতো সেই সময়। এরপর তারা ভারতে সৈন্য বৃদ্ধি করে, ক্রমশ ব্রিটিশ ফৌজ নিয়ে আসতে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1763 সালের মধ্যে তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 67,000। বাংলা, মাদ্রাজ, বম্বের প্রতিটি প্রেসিডেন্সি নিজস্ব পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ আর ঘোড়া ইউনিট ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কারণ তাদের উদ্দেশ্য ছিল দেশকে লোটা, দেশকে পরাধীন করা। 1764 সালে বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে কোম্পানির শাসন কার্যকর করা শুরু করে। রবার্ট ক্লাইভকে বাংলার গভর্নর নিযুক্ত করা হয় সেই সময়। আপনি প্রশংসা করছেন ব্রিটিশদের,
আপনি প্রশংসা করছেন ব্রিটিশ স্থাপত্যের, যে আমাদের কলকাতায় কি কি নাকি হেরিটেজ তৈরি করে গেছে, আর আপনি নাকি এভরিডে সেগুলোকে মনে রাখেন। এভরিডে আপনি বলেছেন সেই কথাটা, আমি সেই পার্টটুকু আরো একবার শোনাবো, যে প্রত্যেক দিন কি কি হেরিটেজ তৈরি করেছে ব্রিটিশরা, সেটা নাকি প্রতিদিন মনে করেন, স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহা, ভাবারও বাইরে। ব্রিটিশ এখানে রাজত্ব করলো, রুল করলো, ক্ষতি করলো, শাসন করলো, লুটপাট চালালো, আমাদের উপর অত্যাচার করলো, আমাদের পরাধীন করে রাখলো, দাসত্বের শৃঙ্খলে জর্জরিত করে রাখলো, কিন্তু আপনি মনে রেখেছেন কয়েকটা হেরিটেজ স্ট্রাকচার। ব্রিটিশ স্থাপত্যের প্রশংসায় আপনি গদগদ। ছোট করে অংশটা শোনাবো একবার, তারপর বাকিটা আমি বলছি যে আসলে এই গদগদ হওয়া কয়েকটা হেরিটেজ স্ট্রাকচার, অর্থাৎ কয়েকটা বাড়ি তৈরি করা, ব্রিজ তৈরি করা নিয়ে, সেটা হচ্ছে কতখানি ভ্রান্ত আমাদেরই বাংলার মেয়ের এই ধ্যান ধারণা ভেঙে দেব আমি। তার আগে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একবার শুনুন। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. Come and invest Bengal. Bengal means business, and you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you. Our people love UK, our Indian people. মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সভ্যতা সংস্কৃতি যখন চরম শিখরে, সেই সময় ব্রিটিশরা শিশু ছিলেন, এটা হয়তো আপনার জানা হয়নি, আপনি জানেন না সেটা। আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে আজকে আপনাকে বলছি, একটু ইতিহাসের পাতাগুলো উল্টে দেখুন। আপনি কলকাতা স্থাপত্য হেরিটেজ কনস্ট্রাকশন নিয়ে ব্রিটিশদের প্রশংসায় গদগদ। মাননীয়া, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বর্ণালী সরকার, যতটুকু আমরা ইতিহাসে পড়েছি, সোমনাথ মন্দির, এই মন্দির কত পুরনো তা অনুমান করাও কঠিন, কারণ এতবার সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে। এটা আমাদের স্ট্রাকচার মাননীয়া, ব্রিটিশ এসে বানায়নি। অযোধ্যায় বৌদ্ধ গুহা নির্মিত হয়েছিল, তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে, এটা ব্রিটিশরা এসে বানায়নি মাননীয়া। রাজগীরের অশোক স্তূপ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, 3য় শতকে তৈরি, ব্রিটিশরা এসে বানায়নি মাননীয়া। নালন্দা বিশ্ববিদ্যালয় 4th শতাব্দীতে। গোয়ালিয়র গিয়েছেন, পারলে ঘুরে আসবেন, গোয়ালিয়রের দুর্গ 6ষ্ঠ শতাব্দীতে তৈরি। চিত্তরগড় গেছেন মাননীয়া, রাজস্থান চিত্তরগড়, তার রাজপ্রাসাদ দেখেছেন, 7ম শতাব্দীতে তৈরি। জয়সালমের গেছেন, জয়সালমের দুর্গটা মনে আছে, ব্রিটিশরা বানায়নি, এসে 1156 খ্রিস্টাব্দে তৈরি। মাননীয়া, সুযোগ পেলে কখনো ইলোরায় যাবেন, ইলোরার গুহা মন্দির দেখে আসবেন, অনেক প্রাচীন, 5ম 7ম শতাব্দীতে। পারলে মহীশূরে যাবেন, মহীশূরের রাজপ্রাসাদ দেখে আসবেন, 14 শতকে, 1400 সাল নির্মিত। পাঞ্জাবের স্বর্ণ মন্দির 1577 সালে তৈরি হয়েছিল, পাঞ্জাবের স্বর্ণ মন্দির। এছাড়াও তাজমহল তো রয়েছে। এগুলো হয়তো আপনার দেখা হয়নি, জানা হয়নি, কিছু করার নেই, খুব দুর্ভাগ্যজনক বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে শুধুমাত্র ব্রিটিশরা একা এখানে এসে হেরিটেজ তৈরি করে গেছে বলে আমরা প্রতিদিন তাদেরকে মনে রাখবো, কি করে ভাবতে পারলেন? আজকে আলোচনাটা শুধু এই জায়গা থেকে করব, যে সাময়িক জনপ্রিয়তার জন্য বা তোষণ এমন এক রোগ, আমরা বাংলা একটা প্রবাদ বাক্য বলি, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আর বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র এই তোষণের জ্বরে আক্রান্ত হন। বিরোধী রাজনৈতিক দল বিজেপি কি কি অভিযোগ করছেন শোনাবো একবার। ভুলভাল ইংরেজি এবং ভারতকে যেভাবে ছোট করেছে, বিভিন্ন ইস্যুতে ভারতবর্ষের ফিগারের সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করেছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে। এটা কোনো রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া সম্ভব নয়। স্বাধীনতা নিয়ে, পরম্পরা নিয়ে মমতা ব্যানার্জির কোনো চিন্তা নেই, তার ভোটের চিন্তা। তাই মুঘল পাঠানদেরও প্রশংসা করেন, ইংরেজদেরও করেন। যে বিপ্লবীরা প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, যার জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই বিপ্লবীদের নিয়ে কখনো শুনিনি। শিক্ষার ইতিহাস থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, কমিউনিস্টরা দিয়েছে, তাদের ফিরিয়ে আনার কোনো চিন্তা নেই। আর সেই জন্য ওনার কাছে এটা অস্বাভাবিক কিছু না। হয়তো ইংরেজদের প্রশংসা করলে বুদ্ধিজীবীরা খুশি হবেন। আই হেট ফর দ্যাট। যারা
ব্রিটিশ রাজকে যারা সমর্থন করে, ঠিক আছে, তারা এখনো ওই ব্রিটিশ রাজের তোষণ নীতিকে পালন করে আসছে। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে, নতুন কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট একের পর এক ব্রিটিশের যে কোনো অ্যাক্ট বা রুল যা ছিল সেগুলো আমরা অ্যাবলিশ করা শুরু করেছি। আমি ধিক্কার জানাই, আই হেট ফর দিস অ্যাক্টিভিটিস অর স্পিচ।